নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি 10টা এমন এক্সারসাইজ দেখাবো যেগুলো আমাদের বডি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বাড়িয়ে দেবে, আমাদের অন্য এক্সারসাইজ করতে অনেক বেশি বডিকে তৈরি করে দেবে। তো সেই রকম কিছু যোগাসন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমেই বডি ওয়ার্মিং করছি। তো বডি ওয়ার্মিংয়ের জন্য আমি করছি একদম স্লো জগিং, স্পট জগিং করে নিচ্ছি। তো স্পট জগিং আমি করছি 10 মিনিট। এইবার স্টার্ট করছি যোগাসন। তো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যোগাসনগুলো করা যায় সেইগুলোই আমি দেখাবো। প্রথমেই করে নিচ্ছি ডিপ ইনহেল অ্যান্ড ডিপ এক্সহেল। যখনই আমরা ইনহেল করছি, শ্বাস নিচ্ছি, তখন হাত দুটোকে দুই পাশে মেলে ধরছি এবং টোয়ের উপরে দাঁড়াচ্ছি। আর যখন এক্সহেল করছি তখন ধীরে ধীরে টো ছেড়ে পুরো পায়ের পাতা ফ্লোরে ফেলছি এবং হাত দুটোকেও আমরা জোর করছি, দুই সাইড থেকে সামনের দিকে নিয়ে আসছি। ডিপ ইনহেল অ্যান্ড এক্সহেল। ইনহেল, কিছু সময় দাঁড়িয়ে রইলাম, এক্সহেল, পায়ের পাতা ফেললাম। ইনহেল অ্যান্ড এক্সহেল। এভাবে 10 to 15 টাইমস করব। এবার করছি সূর্য নমস্কার। হাত দুটো একদম স্ট্রেট উপরে যাবে, হাত জড়ো করা থাকবে আর পা উপরে থাকবে। এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে, 1 মিনিট করে করতে হবে। তারপরে আবার পা চেঞ্জ হচ্ছে, সেম করব। হাত দুটো উপরে যাবে, জোর করা অবস্থায় থাকবে এবং পা ভাঁজ করা থাকবে। ব্রিদিং নর্মাল চলবে, একদম নর্মাল ব্রিদিং থাকবে এবং সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। এবার পরবর্তী আসন করছি। হাত দুটোকে লক করলাম, পাটাকে একদম নিচের দিক থেকে শক্ত করে টেনে ভাঁজ করে পেটের কাছে ধরে রাখলাম, একদম শক্ত করে ধরে রাখবো। এইভাবে 1 মিনিট হোল্ড করব। 2 পাই করব। একবার ডান পা করেছি, এবার পা চেঞ্জ করে বাঁ পা করছি। এবার করছি গোমুখাসন। কি করছি? পা ভাঁজ হয়ে গেছে, হাত দুটো উপরের দিকে চলে যাবে, সোজা থাকবে হাত, মনে হচ্ছে কিছুর উপর যেন আমরা বসে আছি। এইভাবেই 2 মিনিট হোল্ড করতে হবে। এবার করব ত্রিকোণাসন। দুটো পায়ে গ্যাপ রেখেছি, পা স্ট্রেট থাকবে। হাত, যে হাতটা নিচের দিকে গেছে সেটা পা ধরে রাখতে হবে, অন্য হাত উপরের দিকে থাকে এবং আমরা তাকাবো উপরের দিকে। তো এটাকে বলা হচ্ছে ত্রিকোণাসন। বোথ সাইডে আমরা 1 মিনিট করে হোল্ড করব। এবার করব আমরা ফ্রন্ট বেন্ডিং। এরকমভাবে সামনের দিকে ঝুঁকে পা ধরে রেখেছি, পা ধরে রাখবো, নিচের দিকেই আমরা তাকিয়ে থাকবো এবং এরকমভাবেও আমরা 1 মিনিট করে হোল্ড করব। আরও একবার করছি, 1 মিনিট করে হোল্ড করতে হবে। এবার করছি স্ট্রেচিং। এরকমভাবে বেশ কয়েকবার আমরা করব, 10 to 15 টাইমস আমরা করে নেব। এবার করছি অর্ধচন্দ্রাসন। আগেরটার মতনই স্ট্রেচিং পজিশনে থাকবো, হাত উপরের দিকে থাকবে এবং যতটা পারবো আমরা পিছনের দিকে বেঁকে যাব। এইভাবে বোথ সাইড করব এবং আমরা 10 to 15 টাইমস করব এটা কন্টিনিউ। এই আসন আমাদের বডি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বাড়িয়ে দেবে, আমাদের প্রতিটা বডি পার্টসকে অনেক বেশি নমনীয় করে তুলবে। যে বডি পার্টসগুলো আমাদের অনেক বেশি আড়ষ্ট হয়ে থাকে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে বা যোগাসনের মাধ্যমে কিন্তু সেই বডি পার্টসগুলো অনেক বেশি ফ্লেক্সিবল হয়।
অনেক বেশি নমনীয় হয়ে যায়। এবার পদ্মাসনে বসেছি, ব্যাক স্ট্রেট রেখে সাইড টুইস্ট করে নিচ্ছি। এই সাইড টুইস্ট আমাদের আপার বডি পার্টসকে অনেক বেশি ফ্লেক্সিবল করে, অনেক সাথে সাথে আমাদের পেটের চর্বি কম করতেও কিন্তু অনেক বেশি হেল্পফুল এই এক্সারসাইজ। 15 to 20 টাইমস আমরা করব বোথ সাইডে। এবার করব বডি কুল ডাউন। বডি কুল ডাউনের জন্য পদ্মাসনে বসে হাত সম্পূর্ণ স্ট্রেট রেখে উপরে জড়ো করে রাখবো, এরকমভাবে 1 মিনিট হোল্ড করব। দেন আমরা সামনে বেন্ড হয়ে যাব, ফ্রন্ট বেন্ডিং করব এবং এইরকমভাবেও আমরা 1 মিনিট হোল্ড করব। এতে আমাদের বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়, অনেক বেশি শরীর কিন্তু ঝরঝরে লাগে, খুবই ভালো ফিল করি আমরা। এইবার করব লাস্ট এক্সারসাইজ, করব আমরা প্রাণায়াম। প্রাণায়াম করেই আমরা এক্সারসাইজ শেষ করব। এই প্রাণায়াম আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখে, আমাদের ইনার বডি পার্টসকে অনেক বেশি ভালো রাখতে, অনেক বেশি এফিশিয়েন্ট রাখতে সাহায্য করে, আমাদের মনকে শান্ত রাখতে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে অনেক বেশি হেল্পফুল প্রাণায়াম। প্রতিদিন আমাদের প্রাণায়াম অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট করা খুবই ভালো। হয়ে গেল আজকের মতন আমার মর্নিং ওয়ার্কআউট ডান। আজকে আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের সবার জানবার খুব ইচ্ছে রয়েছে এবং জানাও খুব দরকার। যেমনটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আজকে আমি তেলের সম্পর্কে আলোচনা করব, একদম তেলের খুঁটিনাটি। তেলের কথা মাথায় আসলে আমাদের মাথায় কিন্তু অনেক রকমের প্রশ্ন এসে ভিড় করে। কি কি? তেল কি খাওয়া দরকার? তেল খেলে কি তেল খাবো? কতটুকু তেল খাবো? তেল আমাদের শরীরের জন্য কতটা দরকার? তেল খেলে কি ক্ষতি হয়? তেল দিয়ে রান্না করবো নাকি জিরো অয়েল কুকিং সেফ, একদমই তেল না দিয়ে রান্না করব? এই ধরনের নানান প্রশ্ন আমাদের মাথার মধ্যে এসে ভিড় করে। এই প্রশ্নগুলোর উত্তর জানবার আগে আমাদেরকে জানতে হবে তেল কি। তেল হলো, তেলের যে মেডিকেল নাম সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাই মানে 3, মানে তেলের মধ্যে থাকে 3 রকমের ফ্যাটি অ্যাসিড: স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের গুড কোলেস্টেরল মাত্রাকে কম করে দিয়ে ব্যাড কোলেস্টেরল মাত্রাকে বাড়িয়ে দেয়, যা হার্ট ডিজিজের সম্ভাবনা অনেক বেশি বাড়িয়ে দেয়। যে কোনো রকমের কার্ডিওভাস্কুলার প্রবলেম তৈরি হয়, স্ট্রোক, ক্যান্সার, এই ধরনের সমস্যা কিন্তু চলে আসে এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের জন্য। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তেল কি খাওয়া দরকার, আদৌ কি তেল খাবো, আমি বলবো না, তেল আমাদের জন্য দরকার না। তাহলে এইবার প্রশ্ন আসবে, সবাই প্রশ্ন করতে শুরু করবে, তেল খাবো না তাহলে রান্না করবো কি করে, রান্নায় স্বাদ আসবে কি করে? কথাটা হচ্ছে রান্নায় স্বাদ আসবে কি করে? রান্নায় স্বাদ কি সত্যি তেলের কারণে আসে? এটা কি আমরা জানি? একদমই না, তেলের কারণে কোনো স্বাদ আসে না রান্নায়। যদি আপনাকে 1 স্পুন তেল দেওয়া হয়, বলা হয় আপনি খান তো, দেখুন তো তেলটায় কত স্বাদ, খাবেন? যদি আপনি খেয়েও নেন, ওই তেলে কি কোনো স্বাদ পাবেন? কারণ তেলে কোনো স্বাদ নেই। তাহলে রান্না কি করে স্বাদ আসে তেলে? রান্নাতে কখনো তেলের কারণে স্বাদ আসে না। রান্নার প্রয়োজনে তেলকে ব্যবহার করা হয়, স্বাদের প্রয়োজনে নয়। কিন্তু এখন মানুষের মাথার মধ্যে এটাই বসে গেছে যে তেল না দিলে স্বাদ আসবে না। এইটুকু তেলে কি রান্না হয়? এই ধরনের অনেক ভুল চিন্তাধারা মানুষের মাথার মধ্যে এসে বাসা বেঁধেছে। তাহলে তেল না দিয়ে রান্নাটা করবো কি করে? প্রথম কথা, তেলের তো কোনো দরকার নেই খাবারের। তেলটার দরকার পড়ে রান্নার জন্য, মানে যে পাত্রতে বা যে কড়াইতে আমরা রান্না করছি সে কড়াইয়ের প্রয়োজনে তেল দিতে হয়, খাবারের স্বাদের প্রয়োজনে নয়। তাহলে কড়াইয়ের প্রয়োজনে যদি আমাকে তেল দিতে হয়, তাহলে সামান্য একটুখানি তেল দিলাম, শুধুমাত্র যে গোটা মশলাগুলো আমরা দিচ্ছি ফোড়নে, সে গোটা মশলাগুলো একটুখানি ভাজা হয়ে যাওয়ার জন্য যে সামান্য তেলটুকুর দরকার সেইটুকু দিলাম। তারপরে যে মশলা কষাবো সেটা তো জলেও কষানো যায়। তেলের কারণে তো স্বাদ আসবে না, আসবে তো মশলার কারণে। আমরা যে স্পাইসগুলো ব্যবহার করি সেইগুলোর জন্য খাবারে স্বাদ আসে।
আমরা যে সমস্ত ভেজিটেবলসগুলো ব্যবহার করি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই যা কিছু আমরা ব্যবহার করি স্বাদ আসে এইগুলো থেকে। খাবারে এক ফোঁটা লবণ না দিয়ে আপনি রান্না করে দেখুন তো কোনো স্বাদ পান কিনা। তেল তো দিয়েছেন অনেকটা, আসবে? আসবে না। ওই তেল না দিয়েও শুধুমাত্র লবণটা ঠিকঠাক পরিমাণে দিন, ঝালটা ঠিকঠাক পরিমাণে দিন, দেখুন খাবার আপনি খেতে পারবেন। বিষয়টা হচ্ছে এটাই, আমাদেরকে এই জিনিসগুলোকে বুঝতে হবে যে রান্নায় তেলের প্রয়োজন একদমই নেই। শুধুমাত্র যে বাসনটাতে আমরা রান্না করছি সেই বাসনটাতে একটুখানি তেলের দরকার পড়ে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা ফ্রাইড আইটেম কি করে খাবো, ডিপ ফ্রাইড আইটেম কি করে খাবো? আমাদের বাঙালিদের যে পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, নানান রকমের ভাজা যে আমরা খাই, সেইগুলো ভাজবো কি করে? আমরা ভাজাগুলো সপ্তাহে 2 দিন খেতে পারি। সপ্তাহে 2 দিন আমরা একটা আইটেম ভাজা রাখতে পারি। ডিপ ফ্রাই আইটেম কি করে খাবো? ডিপ ফ্রাই আইটেম তো আর জলে হবে না। হ্যাঁ, একদমই ডিপ ফ্রাই আইটেম জলে হবে না। মাসে 2 দিন বা মাসে 1 দিন খেতে পারি, তাতে কোনো ক্ষতি হবে না। এই যে এখন বর্ষাকাল চলে এসছে, এখন তো প্রতি ঘরে ঘরে সন্ধ্যাবেলা চপ, সিঙ্গাড়া, পেঁয়াজি, বেগুনি, এই নানান ধরনের ডিপ ফ্রাই আইটেম তৈরি হবে। সত্যি কি এগুলো আমাদের জন্য ভালো? একদমই না। এইগুলো আমরা মাসে 2 দিন খেতে পারি। আর রইল শ্যালো ফ্রাই, সেই শ্যালো ফ্রাই আইটেম আমরা সপ্তাহে 2 দিন খাই। তাহলেই তো তেলের পরিমাণটা অনেকটা কমে গেল। এবার কথা হচ্ছে কোন তেল আমাদের জন্য ভালো। আমি যদি রান্নাতে তেল ব্যবহার করি, মানে কড়াইয়ের প্রয়োজনও যদি তেল দেই, তাহলে কোন তেলটা ভালো? তো আমি বলবো যে ব্র্যান্ডেরই তেল হোক না কেন, যত রকমেরই ভালো প্রমোশন করুক না কেন, কোনো তেলই আমাদের জন্য সেফ নয়। বাজারে প্রচুর তেল রয়েছে, প্রচুর তেল রয়েছে বাজারে, এবং যেগুলো দেখে আমরা বিভ্রান্তির মধ্যে থাকি যে এই তেলটা ভালো না ওই তেলটা ভালো। কারণ সব তেলের ব্র্যান্ডই নানান রকমের ভালো ভালো প্রমোশন দেয়, ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে। আমরা মনে করি এই তেলটা ভালো, মনে করি ওই তেলটা ভালো। খবরের কাগজ, এখন সোশ্যাল মিডিয়া, টিভি, যে কোনো জায়গাতে প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা তেলের কোম্পানি তাদের তেলকে প্রমোট করার জন্য খুব ভালো ভালো অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছে, এবং সেইগুলো দেখে আমরা ইমপ্রেস হয়ে যাচ্ছি। কখনো মনে করছি এটা ভালো, তো কখনো মনে করছি ওইটা ভালো। কোনো তেলই আদৌ আমাদের জন্য ভালো নয়, এবং যে তেলগুলো এখন মার্কেটে চলছে তার একটাও আমাদের জন্য ভালো নয়। যেমন ধরুন, আপনাকে অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো জলের বোতল সামনে দেওয়া হয় এবং বলা হয় এই জলটা ভালো না, ওই জলটা ভালো, ওই জলটা ভালো না, ওই জলটা ভালো। এর কি কোনো যুক্তি আছে আদৌ? জল তো সবই সেম, H2O, এই তো জল, সবগুলোতেই তো সেম, শুধু কোম্পানির প্যাকেজিং আলাদা, বোতলের ডিজাইন আলাদা, ব্যাস এই তো। তেলের ক্ষেত্রেও সেম, সব তেল সেম, কোনো তেলই আমাদের জন্য কিন্তু ভালো নয়। আমরা যখন রান্না করি, এই রান্নার তেলটা কোথায় যায়? যদি আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি, আমরা দেখতে পাবো এই ঢাকনার গায়ে তেল। যখন মাসে একবার ঘরের চিমনিটা পরিষ্কার করা হয় বা এক্সস্টটা পরিষ্কার করা হয়, কি বেরোয় তা থেকে? শুধুমাত্র তেল। তাহলে রান্নার খাবারের সাথে যে তেলটা রইলো সেটা কোথায় গেল? সেটা গেল আমাদের শরীরে। এবার আমাদের শরীরের ভেতরে যে তেলটা গেল, সেই তেলটা কি হয়? ডাইজেস্ট হয় না। তেল কখনো ডাইজেস্ট হয় না, এটা একদম মাথার মধ্যে গেঁথে নিন যে তেল কখনো ডাইজেস্ট হয় না। তাহলে তেল যদি ডাইজেস্ট না হয়, সেটা কোথায় গেল? সেইটা আমাদের শরীরের মধ্যে জমতে থাকে। জমতে 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 এক সময় এমন হয় যে অনেকটা ওবেসিটি চলে এসছে, অনেকটা হেভি ওয়েট হয়ে গেছে, চলতে ফিরতে অসুবিধা হচ্ছে, বা শরীরে কোনো সমস্যা হচ্ছে। ডাক্তারের কাছে গেলেন আর ডাক্তার বলে দিল আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে গেছে, আপনার কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে। এই ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল এগুলো কি? তেলেরই তো আর একটা নাম। তেলই তো শরীরের মধ্যে জমা হয়েছে। যেরকম মাসে একবার চিমনি বা এক্সস্ট পরিষ্কার করে আমরা তেলটাকে বার করে নিই, যদি এরকম কোনো প্রসেস থাকতো, আমাদের শরীরের ভেতরটাকেও ফিল্টার করে আমরা তেলটাকে বার করে নিতে পারবো মাসে 1 দিন, তাহলে আর ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়তো না। তাহলে আর ডাক্তার বলতেও পারতো না আপনার কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেছে বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে, যদি আমরা ঘরেই আমাদের শরীরের ভেতর থেকে ফিল্টার করে তেলটাকে বার করে নিতে পারতাম। কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই ওই তেলটাই আমাদের শরীরের মধ্যে জমতে 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 একসময় আমাদেরকে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন পড়ে, এবং ডাক্তার বলে দেয় যে আপনাকে এবার ওষুধ খেয়ে যেতে হবে, আপনার কোলেস্ট্রলের মাত্রা বা আপনার ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে। এই ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল কিন্তু তেলেরই আর একটা নাম। তেলটাই আমাদের শরীরের ভেতরে জমতে থাকে, কারণ তেল কখনো ডাইজেস্ট হয় না। এবার কথা হচ্ছে, তাহলে এই তেল খাবো না, কোন তেল খাবো, কোন তেল আমাদের জন্য বেস্ট? এখন
এখন বাজারে আমাদের গোটা ভারতবর্ষে যে তেলগুলো চলছে সবই রিফাইন্ড অয়েল। এমন কোনো ফ্যামিলি খুঁজে পাবো না যে ফ্যামিলির কিচেনে একটা রিফাইন্ড অয়েল নেই, এরকমটা হবে না। আর এই রিফাইন্ড অয়েল কিন্তু আমাদের জন্য সব থেকে বেশি ক্ষতিকর, কারণ এই রিফাইন্ড অয়েল মানে রিফাইন্ড এই শব্দটা শুনলে মনে হয় যেন খুব ভালো একটা জিনিস, মানে সেটাকে রিফাইন্ড করা হয়েছে, পিউরিফাই করা হয়েছে, এর যত নোংরা ছিল সব বাদ দিয়ে একদম সুন্দর পিওর তেলটাকে রাখা হয়েছে। কিন্তু আসল বিষয়টা এর পুরোপুরি আলাদা। রিফাইন্ড অয়েল এত বেশি টেম্পারেচারে এবং এত বেশি কেমিক্যাল বা অ্যাসিড ব্যবহার করে একে রিফাইন্ড করা হয়, যার কারণে এর না থাকে কোনো স্বাদ, না থাকে কোনো গন্ধ। যে সিডস থেকে বা যা থেকে ওই তেলটা বার করা হয়েছে তার কোনো রকম ফ্লেভার কিন্তু ওই তেলের মধ্যে থাকে না, কোনো গন্ধ থাকে না, কোনো স্বাদ থাকে না। এত বেশি টেম্পারেচারে এত বেশি অ্যাসিড বা কেমিক্যাল দিয়ে ওটাকে প্রসেস করা হয়েছে, রিফাইন্ড করা হয়েছে, এর সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে গেছে। যেটা পড়ে রয়েছে, যেটা আমরা বাজারে কিনতে পাচ্ছি, সেটা আমাদের জন্য পয়জনাস। এবং এই তেল আমাদের শরীরের মধ্যে যখন যাচ্ছে স্লো পয়জনিং এর কাজ করছে। আর এই সমস্ত রিফাইন্ড অয়েল দিয়ে যখন আমরা খাবার বানাচ্ছি, সেই খাবার আমরা খাচ্ছি, এই তেল কি করছে আমাদের শরীরে এলডিএল এর মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, মানে ব্যাড কোলেস্ট্রলের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে, গুড কোলেস্ট্রলের মাত্রাকে কম করে দিচ্ছে। এবং এই যে ডিসব্যালেন্স, এই ডিসব্যালেন্সই আমাদের শরীরের মধ্যে নানান রকমের সমস্যা ক্রিয়েট করছে। আমাদের হার্ট ডিজিজ তৈরি হচ্ছে, ক্যান্সার চলে আসছে, নানান রকমের সমস্যা কিন্তু এই ইমব্যালেন্সের জন্যই হচ্ছে। তাহলে বাজার চলতি কোনো রিফাইন্ড অয়েল আমাদের জন্য ভালো না। তাহলে আমরা কোন তেল ব্যবহার করব রান্নায়? কোন তেল আমাদের জন্য সব থেকে বেস্ট? রান্নায় আমরা ব্যবহার করব কোল্ড প্রেস অয়েল, মানে যে তেলকে কোনো রকম কেমিক্যাল বা অ্যাসিড দিয়ে বা হাই টেম্পারেচার রিফাইন্ড করা হয় না, যে তেল প্রসেস করা হয় বা যে তেল বার করা হয় কোল্ড প্রেস, মানে কাচ্চি ঘানি তেল। তাহলে কোন তেল ভালো? একমাত্র সর্ষের তেল আমাদের জন্য ভালো। আর এই প্রসঙ্গে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের গোটা ভারতবর্ষে যে কুকিং হ্যাবিট বা কুকিং প্রসেস রয়েছে, তাতে আমাদের তেল কিন্তু গরম করা হয়। তেল গরম করে তার ভেতরেই আমরা ফোড়ন দিই, তার ভেতরেই আমরা মশলা কষাই, এবং সেই টেম্পারেচারটা আমরা কখনো মেপে টেম্পারেচার রাখি না। যেরকমটা আমাদের মনে হয় টেম্পারেচারটা বাড়াতে হবে, আমরা বাড়িয়ে দিই, সেটা আমরা দেখি না কত টেম্পারেচার আছে। তো সেই কারণে কোল্ড প্রেস অয়েল একমাত্র সেফ আমাদের জন্য, যে তেল আমরা একটুখানি হাই হিটেও রান্না করতে পারি, তার পুষ্টিগুণটা বজায় থাকে। আর রিফাইন্ড অয়েল অলরেডি রিফাইন্ড করা থাকে 1000 ডিগ্রি টেম্পারেচারে, তো সেই তেলটা কিন্তু আবার যদি আমরা গরম করে তাতে খাবার বানাই, আমাদের জন্য ওটা স্লো পয়জনিং এর কাজ করে। তাহলে কোন তেল আমাদের জন্য বেস্ট হলো? একমাত্র কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, মানে কাচ্চিঘানি সর্ষের তেল। এবার কেউ কেউ বলবে যে তেল তো একটু হলেও দরকার আমাদের জন্য। তেল দরকার নয়, আমি বারবার করে বলছি তেল দরকার নয়। আমাদের শরীরের জন্য যে নিউট্রিয়েন্টসগুলো দরকার সেগুলো হচ্ছে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট। তো এই ফ্যাট আমাদের জন্য দরকার, এবং এই ফ্যাট আমরা অনেক কিছু থেকে পেতে পারি। বাজার চলতি তেল দিয়ে শুধুমাত্র ফ্যাট আসবে, গুড ফ্যাট আমরা পাবো তা নয়। এই ফ্যাট আমরা সবসময় পাই। যেমন আমরা রান্নায় যে স্পাইসগুলো ব্যবহার করি সেগুলোতে ন্যাচারাল অয়েল থাকে। আমরা যে আমন্ড বা আখরোট, যে বাদাম আমরা খাই, তাতে ন্যাচারাল অয়েল থাকে। আমরা যে ভেজিটেবলসগুলো রান্না করি সেই ভেজিটেবলসগুলোর মধ্যেও ন্যাচারাল অয়েল থাকে। আমরা যে চাল খাই, ডাল খাই, যে পালসেসগুলো খাই, সব কিছুর মধ্যে ন্যাচারাল অয়েল থাকে, এবং আমরা এইগুলো থেকে আমাদের গুড ফ্যাট পেয়ে যাই। তেলে যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে, তেলের মধ্যে যে ভিটামিন এ, ডি, ই, কে এইগুলো থাকে, এগুলো আমরা কোথা থেকে পাবো? এইগুলোই আমরা পেয়ে যাব আমাদের ন্যাচারাল ফুড থেকে। আবার তেলের মধ্যে থাকে ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9, এইগুলো কোথা থেকে পাবো? এগুলো তো আমাদের শরীরের জন্য দরকার। তো এইগুলো আমরা পেয়ে যাব কিন্তু আমাদের ন্যাচারাল ফুড থেকেই। এবার অনেকেই মাছের তেল যেমন ভীষণ ভালো, মাছের তেল তো খাওয়া দরকার। একদমই না। ওই মাছের তেলটা আমরা যখনই ইনটেক করছি না, ওই এসেনশিয়াল যে ওমেগা 3 আমরা পাচ্ছি, তার সাথে সাথে অনেক বেশি এক্সট্রা ফ্যাট আমাদের শরীরে আসছে। ওই ওমেগা 3 যেটুকু গুণ আমরা পাচ্ছি, তার থেকে ফ্যাটটা কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করছে। যেটুকু উপকার করছে তার থেকে অনেক বেশি ক্ষতি করছে। তাই এক্সট্রা করে আমাদেরকে মাছের তেল কিনে খাওয়ার কোনো দরকার নেই, বা ওই বড় মাছ খাওয়ার কোনো দরকার নেই। আমরা ওই ওমেগা 3 বা ওমেগা 6, ওমেগা 9, এই যে এসেনশিয়াল ফ্যাট, এগুলো আমরা পেয়ে যাব আমাদের ন্যাচারাল ফুড থেকে। যারা ভেজিটেরিয়ান তারা কি মাছের তেল খায়? না তো। তাহলে তারা এই ওমেগা 3 কোথা থেকে পায়? পায় ন্যাচারাল ফুড থেকে।
এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, তাহলে কতটুকু তেল খাবো, আমাদের জন্য কতটুকু তেল সেফ, প্রতিদিন রান্নায় কতটুকু তেল ব্যবহার করবো? রান্নায় কোনো মেপে তেল ব্যবহার করা সেইভাবে যায় না। অনেকেই বলবে 1 টিস্পুন বা 1 টেবিল স্পুন এরকমভাবে তেল ব্যবহার করো, ওরকমভাবে আমি বলতে পারবো না। আমি যেটা করে থাকি সব সময় সেটা হচ্ছে সামান্য একটুখানি তেল আমি দেই রান্নায়, যে তেলটুকুতে শুধুমাত্র গোটা মশলাটুকু ভাজা হয়, মানে ফোড়নটা একটুখানি ভাজা হয়, আমি ততটুকুই তেল ব্যবহার করি। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কীরকম তেল রান্নায় ব্যবহার করি। আমি কখনো মশলা তেলে কষাই না, আমার জলেই মশলা কষে, শুধুমাত্র গোটা মশলাটুকুর ফোড়নের জন্য যেটুকু তেল দরকার সেটুকু তেল দিই। তাহলে তেল আমরা কীরকম খাবো? সামান্য। এবার কথা হচ্ছে আমাদের একটা ফ্যামিলির জন্য, গোটা ফ্যামিলির জন্য মাসে কত লিটার তেল আনবো? এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মাসে কত লিটার তেল ব্যবহার করব। তেলের যে হিসাব আমরা পার হেড করে থাকি সেটা হচ্ছে পার হেড 500 ml অয়েল পার মান্থ। তো প্রতি মাসে একজন অ্যাডাল্টের জন্য 500 ml 500 ml তেল দরকার। যদি বাচ্চার বয়স থাকে 5 বছরের উপরে তাহলে তার জন্য 500 ml ধরা হবে, আর বাচ্চার বয়স যদি 5 বছরের নিচে হয় তাহলে তার জন্য কোনো তেলের পরিমাণ ধরা হবে না। যদি একটা ফ্যামিলিতে মা, বাবা এবং বাচ্চা, মানে আমাদের মতো নিউক্লিয়ার ফ্যামিলি যদি হয়, তাহলে সেখানে বাচ্চার বয়স 5 বছরের উপরে হয়ে গেলে তাহলে মায়ের 500 ml, বাবার 500 ml, বাচ্চার 500 ml, তাহলে হলো কত? 500 1 লিটার আর 500 ml, তার মানে 1.5 লিটার তেল। যদি দুটো বাচ্চা হয় এবং দুটোই 5 বছরের উপরে হয় তাহলে 2 লিটার তেল, মানে ফ্যামিলিতে 4 জন অ্যাডাল্ট হলে 2 লিটার, 5 জন অ্যাডাল্ট হলে 2.5 লিটার। পার হেড 500 ml অয়েল এক মাসের জন্য, এটাই হচ্ছে তেলের হিসাব, এর বেশি একটুও নয়। যারা ওজন কম করতে চাইছো, যারা সুস্থ থাকতে চাইছো, তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বারবার বলি, সেটা হচ্ছে বাইরের জাঙ্ক ফুড আমরা খাবো না। বাইরের জাঙ্ক ফুডগুলো প্রচণ্ড বাজে রকমভাবে তৈরি হয়। একটাই তেল বারবার বারবার করে গরম করা হয়, যখনই একটা তেল বারবার করে গরম করা হচ্ছে সেই তেল ভীষণ রকমভাবে পয়জনাস। আর আমরা ফ্রাইড আইটেম আমরা সেগুলোকে কিনে খাই, সেটা প্যাকেটজাত হোক অথবা সেই চপ সিঙ্গারা ভেজে তুললো গরম গরম নিয়ে এসে খেলাম, এই সবগুলোই কিন্তু আমাদের জন্য ভীষণ খারাপ। যখনই একটা তেল বারবার করে গরম করা হচ্ছে, রিপিটেডলি ইউজ করা অয়েলের মধ্যে কোনো রকম পুষ্টিগুণ তো থাকেই না, বরঞ্চ সেই তেল অনেক বেশি আনহাইজেনিক হয়ে যায় এবং ওই তেল আমাদের শরীরের মধ্যে ব্লাড প্রেশারের মাত্রা বাড়িয়ে দেয়, ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং নানান রকমের হার্ট ডিজিজের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই বাইরের খাবার আমরা যতটা পারবো খাবো না। এরপর কথা হচ্ছে যে আমরা এখন মানুষ অনেক বেশি মানে সুখী হয়ে গেছি, আমরা ঘরে বসে খাবার অর্ডার করি, বাইরে থেকে খাবার চলে আসে, আমরা খেয়ে নিই। এটা কিন্তু সত্যি আমাদের জন্য ভালো? এটা একদমই আমাদের জন্য ভালো নয়। তার কারণ হচ্ছে আমরা কখনো গিয়ে ওই কিচেনগুলোতে দেখি না যে ওখানে শেফেরা কীরকমভাবে রান্না করছে, কোন তেল ব্যবহার করছে। তারা তো তাদের প্রফিটের কারণে ওখানে ব্যবহার করবে সস্তায় পাওয়া রিফাইন্ড অয়েল, এবং সেটা আমাদের জন্য কখনো ভালো না। ব্যবহার করবে ডালডা, ব্যবহার করবে একই তেল বারবার করে গরম করা হচ্ছে সেই তেল। কারণ তেলের স্বাদ তো আমরা পাচ্ছি না, আমরা তো খাবারের অন্য স্বাদ পাচ্ছি। তেল কি ব্যবহার করা হচ্ছে সেটা আমরা জানি না, সেই তেলটাই আমাদের শরীরে অনেক বেশি ক্ষতি করবে। আর আমরা ওয়েট লস করতে চাইছি, সর্বোপরি আমরা সুস্থ থাকতে চাইছি, ফিট থাকতে চাইছি, বাইরের খাবার যতটা পারবো আমরা কম করব। তো এইরকম ভাবে আমরা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করি। আশা করছি তেলের বিষয়ে সব কথাই আমি এই ভিডিওতে বলেছি। যদি কিছু মিস হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে সেই বিষয়টাকে ক্লিয়ার করতে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আর এই ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে হয়, ইউজফুল মনে হয়, তাহলে এটা অবশ্যই আরও অনেকের সাথে শেয়ার করো, যাতে আরও অনেক মানুষের দ্বারা উপকৃত হতে পারে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।